হ্যালো ভিউয়ার্স, পাইথন প্রোগ্রামিং এর বেসিক পাইথন প্রোগ্রামিং এর 24তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। পাইথন প্রোগ্রামিং এর জন্য ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট আসলে আমরা কি বোঝাচ্ছি? ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে জাস্ট কোন স্টেটমেন্ট রান টাইমের সময় একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন হবে, সেই এক্সিকিউশন রান টাইম এক্সিকিউশনের সময় কোন স্টেটমেন্ট আগে এক্সিকিউট হবে এবং কোন স্টেটমেন্ট পরে এক্সিকিউট হবে, এই বিষয়টিকে কন্ট্রোল করা হয় ফ্লো কন্ট্রোলের মাধ্যমে। সো এই বিষয়টা জানা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট তিন ভাগে, পাইথন প্রোগ্রামিং এ তিন ভাগে আমরা ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টকে ভাগ করি। সো ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট অথবা কন্ট্রোল ফ্লোকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। সো প্রথম ভাগটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে কিছু কিছু বেস্ট অন কন্ডিশনাল রেজাল্টের উপর ভিত্তি করে এই গ্রুপ অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আবার কিছু কিছু ওই কন্ডিশনাল রেজাল্টের উপর ভিত্তি করে এক্সিকিউট হবে না। এই ধরনের কেসে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়, স্টেটমেন্ট ইউজ করি। এছাড়া আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে ট্রান্সফার স্টেটমেন্ট। দেখা যাচ্ছে যে কোনো একটা স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করছি, করার পরে দেখা যাচ্ছে যে আমাদের কন্ডিশনের কোনো একটা কারণে আমরা এটা স্কিপ করে পরের লাইনে চলে যাব, পরের স্টেটমেন্টে। তো এই ধরনের কেসে আমরা সাধারণত ট্রান্সফার স্টেটমেন্ট ইউজ করি। এবং আরেকটা আমাদের ধরন আছে, সেটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট, যেটা আমরা সবসময় লুপিং এর জন্য ইউজ করি এই ধরনের স্টেটমেন্টকে। সো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ট্রান্সফার স্টেটমেন্টস এবং ইটারেটিভ স্টেটমেন্টস। আমি প্রত্যেকটা স্টেটমেন্টের উদাহরণ দিয়ে দেখাবো। তো কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা সাধারণত পাইথনে তিন ধরনের স্টেটমেন্ট দেখে থাকি। কন্ডিশনাল স্টেটমেন্টে একটা হচ্ছে ইফ, অন্যান্য প্রোগ্রামিং এর মতো যেমন ইফ ইলস আছে, ইফ ইলস ইলস ইফ আছে, এরকম পাইথনে হচ্ছে ইফ। দুই নাম্বারটা হবে ইফ ইল ইফ, আমরা যেখানে অন্যান্য প্রোগ্রামিং এ ইলস ইফ ইউজ করেছি, পাইথনে হচ্ছে ইল ইফ, ইফ ইল ইফ। এবং আরেকটা আছে ইফ ইল ইফ ইলস। দ্যাট মিনস আমরা কখনো কোনো একটা প্রোগ্রামিং এ শুধুমাত্র ইফ দিয়ে একটা প্রোগ্রাম রান করতে পারবো, অথবা যদি আমরা ওখানে একাধিক কন্ডিশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইল ইফ ইউজ করব। অথবা আমরা যদি একটা ডিফল্ট কন্ডিশন সেট করে একাধিক কন্ডিশন রান করতে চাই, সেক্ষেত্রেও আমরা ইফ ইফ ইলস এরকম ব্লক আমরা ইউজ করতে পারি। এছাড়া আমাদের ট্রান্সফার স্টেটমেন্টে আমরা তিন ধরনের কন্ডিশন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ব্রেক, তিন ধরনের আমরা কিওয়ার্ড দেখতে পাবো। একটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ, পাস। অলরেডি আমরা ব্রেক কন্টিনিউ অন্যান্য প্রোগ্রামিং আমরা দেখেছি, ব্রেক কন্টিনিউ। আর পাইথনে একটা স্পেশাল ফিচার হচ্ছে পাস, পাস কিওয়ার্ড একটা স্পেশাল ফিচার। এছাড়া ইটারেটিভ যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা আমরা দুই ধরনের কিওয়ার্ড দেখতে পারবো, একটা হচ্ছে ফর এবং হচ্ছে হোয়াইল। সো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট সাধারণত একটা যদি ডায়াগ্রাম আমরা বোঝাতে চাই, এটা হচ্ছে সেই মেইন ডায়াগ্রাম। সো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেই বিষয়টা হচ্ছে যে আমরা অন্যান্য প্রোগ্রামিং এ সুইচ কেস একটা অপশন পাই, পাইথনে সুইচ কেস, সুইচ স্টেটমেন্ট নট ইন পাইথন। পাইথনের সুইচ স্টেটমেন্টটা নেই। এছাড়া আমরা যেমন দেখেছি ইটারেটিভ স্টেটমেন্টে হোয়াইল এবং ফোর। সো পাইথনে অন্যান্য প্রোগ্রামিং এর মতো ডো হোয়াইল, সি প্রোগ্রামিং এ যেরকম আছে ডো হোয়াইল স্টেটমেন্ট নট ইন পাইথন। এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, যেমন আমরা অন্যান্য প্রোগ্রামিং এ সি প্রোগ্রামিং এ গো টু নামের একটা স্টেটমেন্ট আমরা দেখতে পাই, গো টু। এই গো টু স্টেটমেন্টটাও আমাদের পাইথন প্রোগ্রামিং এ নেই, নট ইন পাইথন। সো আজকের ক্লাস যেহেতু আমাদের ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা তিনটা ওয়ে দেখিয়েছি, তিনটা স্টেটমেন্টস, কন্ডিশনাল স্টেটমেন্টস, ট্রান্সফার স্টেটমেন্টস এবং ইটারেটিভ স্টেটমেন্টস। আমরা আজকে ক্লাসে আলোচনা করব অনলি কন্ডিশনাল স্টেটমেন্টস নিয়ে, এবং পরবর্তীতে আমরা ট্রান্সফার স্টেটমেন্টস এবং ইটারেটিভ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটি স্টেজে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে শুরু করি। কন্ডিশনাল স্টেটমেন্টস। সো কন্ডিশনাল স্টেটমেন্টস আমরা দেখেছি তিন ধরনের ব্লক, ইফ, ইল ইফ, এবং আরেকটা দেখেছি ইফ ইল ইফ ইলস। সো এই তিন ধরনের
স্টেটমেন্ট আমি আজকের ক্লাসে কভার করব। আমি প্রথম ক্লাস থেকেই বলে আসছি যে পাইথন প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইন্ডেন্টেশন। দ্যাট মিন স্পেস, ব্লকের একটা লাইন থেকে আরেকটা লাইন কিংবা একটা স্টেটমেন্ট শুরু হওয়ার যে স্পেস, প্রথমে যে স্পেসটা দেওয়া হয় সেই স্পেসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি একটু লক্ষ্য করি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সাধারণত দেখি ইফ দিয়ে একটা কন্ডিশন লেখা হয়, কন্ডিশন প্যারেনথেসিসের মাধ্যমে একটা কন্ডিশনে দেওয়ার পর আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা একটা কার্লি ব্রেসিস ইউজ করি, ইউজ করার পরে কার্লি ব্রেসিসের মাধ্যমে মাঝে আমরা একটা বডি লিখে আমাদের কার্লি ব্রেসিস আমরা মুছে দিই, মানে ক্লোজ করি। ক্লোজ করার পরে তারপরে আমরা কিন্তু একটা স্টেটমেন্ট, আমাদের অন্যান্য স্টেটমেন্টস আমরা লিখি। এভাবে আমাদের একটা অন্যান্য প্রোগ্রামিং এ সাধারণত স্টেটমেন্ট গুলো লেখা হয়। বাট পাইথন প্রোগ্রামিং এর ধরন একটু ভিন্ন। পাইথন প্রোগ্রামিং এ কোনো ধরনের প্যারেনথেসিস ইউজ করতে হয় না, জাস্ট ইফ লিখবো, লেখার পর এখানে একটা কন্ডিশন দিব, কন্ডিশন, কন্ডিশনের পরে একটা কলন চিহ্ন দিতে হবে। কলন চিহ্ন দেওয়ার পরে এখানে ইফ থেকে, ইফ যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে চারটা স্পেস, 1 2 3 4, চারটা স্পেস, অথবা আমাদেরকে একটা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব মিন্স চারটা স্পেস। যখন আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব তখন অটোমেটিক্যালি আমাদের চারটা স্পেস নিয়ে নেবে। দেন আমাদের স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট আমাদের ইফ কন্ডিশনের মাধ্যমে যদি কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে আমাদের যে গ্রুপ অফ স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করতে চাচ্ছি সেই স্টেটমেন্টটা লিখতে হবে। স্টেটমেন্টস অর স্টেটমেন্ট ওয়ান আমরা এরকম দিলাম। তারপর স্টেটমেন্ট টু, যদি আমাদের গ্রুপ অফ স্টেটমেন্ট থাকে, টু, স্টেটমেন্ট থ্রি, এরকম স্টেটমেন্ট আমরা লিখব। সো আমাদের যখন এই গ্যাপের মধ্যে, এই ইফ থেকে যে লাইনটা আছে এই লাইন থেকে যতটুকু গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে যতগুলো আমরা লাইন লিখবো সেই লাইনগুলোই আমাদের ইফ ব্লকের হিসেবে আমাদের পাইথন প্রোগ্রাম আমাদেরকে ইফ ব্লক হিসেবে সে এটাকে কাউন্ট করবে এবং সেভাবে সে রেজাল্ট দিবে। দেন আমাদের যদি এই ব্লকের বাইরে কোনো একটা স্টেটমেন্ট লেখার প্রয়োজন হয় কিংবা এক্সিকিউট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্টেটমেন্ট স্টেটমেন্ট আমি এটা 4 দিচ্ছি। সো এভাবে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করতে হয়। এটা এই তিনটা স্টেটমেন্ট এই কন্ডিশনের উপর ভিত্তি করে এক্সিকিউট হবে এবং এই স্টেটমেন্ট যেহেতু ইফ ব্লকের সমান সমান আছে সুতরাং এটা ইফ ব্লক থেকে বের হয়ে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সো আমরা যদি উদাহরণে যাব, উদাহরণে গেলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন আমরা ধরি, আমরা এগুলো মুছে দিই, মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা ধরি যে আমাদের দুইটা ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এরকম আমাদের একটা উম, বের করতে হবে। ধরি আমরা ইফ, যদি, ইফ মিন্স আমরা যদি বাংলায় তো বলি যদি, তো 10 ইজ স্মলার দেন 20, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে সেক্ষেত্রে আমাকে প্রিন্ট করে দেখাবে 10 ইজ গ্রেটার দেন, 10 ইজ স্মলার দেন 20। সো এটা আমাদের এই ব্লকে, এই কন্ডিশনটা এই ব্লকে প্রিন্ট করবে। দেন আমরা এই ব্লক থেকে বের হয়ে, দ্যাট মিন্স ইফ এই সোজাসুজি যদি এসে আমরা আরেকটা প্রিন্ট যদি লিখি, প্রিন্ট এন্ড অফ প্রোগ্রাম, তাহলে আমাদের এখানে এক্সিকিউট হবে। যদি 10 20-এর চেয়ে ছোট হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, আর কমনলি এই লাইনটা এক্সিকিউট হবে। আমরা এটা সেভ করি, সেভ করে আমরা এই প্রোগ্রামটা যদি একটু রান করি, আমরা অবশ্যই জানি যে কিভাবে রান করতে হয়। আমাদের যে ডিরেক্টরিতে আমরা প্রোগ্রামটা রেখেছি সেই ডিরেক্টরিতে সিএমডির মাধ্যমে যাব, যে এই ডিরেক্টরিতে যাব, অথবা আমরা দেখেছিলাম যে আমাদের এখানে সিএমডি লিখে যদি এন্টার করি সেক্ষেত্রে অটোমেটিকই আমাদের এই ডিরেক্টরিতে চলে আসবে। আমার এই ডিরেক্টরিতে এই test.py এই প্রোগ্রামটি রাখা আছে। সো আমি পাইথন test.py দিয়ে এন্টার করলাম। যেহেতু 10 ইজ স্মলার দেন 20, যেহেতু আমাদের এখানে এই কমান্ডটি ফুলফিল হয়েছে, কন্ডিশনটি ফুলফিল হয়েছে, সো আমাকে এই লাইনটা প্রিন্ট করে দেখিয়েছে এবং এন্ড অফ প্রোগ্রাম, দ্যাট মিন্স আমাকে দুইটা স্টেটমেন্ট এখানে এক্সিকিউট হয়েছে। সো কোনো কারণে যদি কোনো এক আমরা এই প্রিন্টটাকে, এই ইন্ডেন্টেশনটা
ভুল করে আমরা ইফ এর সমান সমান যদি লিখে থাকি, সেক্ষেত্রে যদি আমরা সেভ করে এই প্রোগ্রামটি রান করি, এই ক্ষেত্রে আমাদেরকে একটা এরর দিবে। সেই এররটা হচ্ছে বলবে যে ইফ যে কন্ডিশনটা শুরু হয়েছিল, যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা ইন্ডেন্টেশন একটা এরর দিবে। আমরা রান করি, রান করার পর আমাদেরকে একটি এরর দিয়েছে, ইন্ডেন্টেশন এরর, এক্সপেক্টেড অ্যান ইন্ডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট। দ্যাট মিনস ইফ স্টেটমেন্টের পরে আমাদেরকে একটা ইন্ডেন্ট ব্লক চাচ্ছে। সো আমরা এখানে একটা ব্লক দিয়ে সেভ করে যখন রান করবো, এটা হ্যাপিলি এই কোডটা রান করবে। সো পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবশ্যই ইন্ডেন্টেশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা যখন এই স্টেটমেন্টগুলো, ফ্লো কন্ট্রোলের যে স্টেটমেন্টগুলো লিখবো, সেই স্টেটমেন্টগুলো আমরা কলনে শেষ করব। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখবো, অথবা ফাংশন, অথবা যে মেথডগুলো আমরা দেখেছি, সেখানেও যখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, সেখানে লাস্টে কিন্তু আমাদের কলন দিয়ে সেই ফাংশনের ব্লকে প্রবেশ করতে হয়। অন্যান্য প্রোগ্রামিং এ যেরকম কার্লি ব্রেসেস ইউজ করতে হয়। সো আমরা এখন ইফ এর মাধ্যমে একটা প্রোগ্রাম এক্সিকিউট করব। ধরি আমাদের কিবোর্ড থেকে আমরা একটা নাম নিব, বলবো যে ইন্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লিখতে বলবো। যদি পাইথন হয় সেক্ষেত্রে একটা মেসেজ দিবে, আর যদি না হয় সেক্ষেত্রে আরেকটা মেসেজ দিবে। এরকম আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, ধরি আমরাও গত ক্লাসগুলোতে দেখেছি কিভাবে কিবোর্ড থেকে ইনপুট নিতে হয়, খুবই সহজ। আমরা একটা নেম নেই, নেম সমান সমান ইনপুট। পাইথন প্রোগ্রামিং এ জাস্ট ইনপুট লিখলেই কিবোর্ড থেকে ডাটা এন্ট্রি নিয়ে নিচ্ছে আর কি। ইন্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এটা দিলাম, আমরা একটা কলন দিচ্ছি, কলন দিয়ে আমরা একটা ক্লোজ করছি। আমরা বিভিন্ন ক্লাসে বলার চেষ্টা করেছিলাম যে পাইথন প্রোগ্রামিং এ আইদার সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করতে হয়। যখন আমরা সিঙ্গেল কোট ইউজ করব তখন ক্লোজও করব সিঙ্গেল কোট দিয়ে। যদি আমরা ডাবল কোট ইউজ করি সেক্ষেত্রে ডাবল ক্লোজ কোটেশন দিয়ে আমরা শেষ করব। সো আমরা একটা কিবোর্ড থেকে ভ্যালু নিব, এরপরে আমরা ইফ যদি নেম, আমরা একটা কন্ডিশন দিব, নেমটা যদি পাইথন হয় সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, আমরা এরকম একটা স্টেটমেন্ট প্রিন্ট করব। আর প্রিন্ট আমরা যদি আরেকটা প্রিন্ট লিখব, এটা আমাদের এই ইফ কন্ডিশনের বাহিরে, হ্যাপি কোডিং। তো আমরা এটা সেভ করি। সরি, আমাদের পাইথনের স্পেলিংটা ভুল হচ্ছে, পাইথন, হ্যাঁ আমি সেভ করছি। সেভ করে এই প্রোগ্রাম যখন আমরা রান করব, রান করার পর আমাদেরকে কিবোর্ড থেকে যখন রান করার পর বলবে ইন্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমি পাইথন প্রেস করব, তখন আমাদেরকে, যেহেতু এই কন্ডিশনটা ফুলফিল হবে, আমাদেরকে এই লাইনটা এক্সিকিউট করে দেখাবে, ইফ এই লাইনটি। আর যদি এই পাইথনের জায়গায় অন্য কিছু লিখি, সেক্ষেত্রে আমাদেরকে এই লাইনটা, শুধুমাত্র এই লাইনটা এক্সিকিউট হবে, আর ইফ কন্ডিশনের ভিতরে আমাদের আর স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। আর যদি পাইথন লিখি সেক্ষেত্রে আমাদেরকে এই স্টেটমেন্টটাও এক্সিকিউট হবে, এবং এই স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্টই এক্সিকিউট হবে। আমরা এটা সেভ করি, সেভ করে আমরা একটু রান করে দেখি। আমরা রান করছি, আমাদেরকে বলছি ইন্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা দিচ্ছি পাইথন, ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, হ্যাপি কোডিং। সো আমরা আবার প্রোগ্রামটা যদি আবার রান করি, রান করে আমরা লিখছি প্রোগ্রামের নেম জাভা, এবং ইন্টার দিচ্ছি আমাদের শুধুমাত্র হ্যাপি কোডিং। সো আমরা বুঝতে পারলাম কিভাবে ইফ স্টেটমেন্টটা নিয়ে এভাবে কাজ করতে হয়। সো এরকম কখনো আসতে পারে যে আমার যদি পাইথন হয় সেক্ষেত্রে ওয়েলকাম টু পাইথন। অনেক সময় এরকম হয় যে যদি আমি পাইথন যদি হয় সেক্ষেত্রে ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড। আর যদি পাইথন না হয়ে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা অন্য কিছু লেখা হয়, তখন লিখতে হবে ওয়েলকাম টু ওয়ার্ল্ড। এরকম হয়তো বা আমাদের দিতে হতে পারে, যে কন্ডিশন মিললে, এই কন্ডিশনটা যদি আহ, মিলে যায় সেক্ষেত্রে আমাদের একটি স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশনটা যদি না মিলে সেক্ষেত্রে আমাদেরকে আরেক ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। সেক্ষেত্রে আমরা ইফ ইলস কন্ডিশন ইউজ করতে পারি। আমাদের দেখিয়েছিলাম ইফ
ইল ইফ ছিল, আরেকটা ছিল ইফ, ইল ইফ, ইলস। এই তিন ধরনের যেহেতু কন্ট্রোল ফ্লো ইউজ করা হয়, সো আমি মাঝখানে এই ইল ইফটাকে অমিট করেও পাইথন প্রোগ্রামিং এ কোড এক্সিকিউট করতে পারবো। সো ইফ ইলস এর ক্ষেত্রে আমাদের ইফ কন্ডিশন 1 দিতে হবে, কন্ডিশন আমাদের দিতে হবে, দেন স্টেটমেন্ট 1 ইলস। এক্ষেত্রে আর কোনো কন্ডিশন দিতে হবে না, ডিফল্ট যে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, স্টেটমেন্ট যদি ওই কন্ডিশনটা ফুলফিল না করে স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। এবং ফাইনালি আমাদের যদি অন্য কোনো ধরনের স্টেটমেন্ট থাকে, যেমন স্টেটমেন্ট জেনারেল কোনো স্টেটমেন্ট যে কন্ডিশনের বাইরে, 3, এভাবেও আমরা প্রোগ্রাম রান করতে পারি, অথবা শুধুমাত্র ইফ এলস এর মাধ্যমে আমরা প্রোগ্রাম রান করতে পারি। সুতরাং আমরা ইফ এলস এর মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম দেখি। তো আমরা অলরেডি ইফ কিভাবে ইউজ করা হয় আমরা দেখেছি, এটার সাথে আমরা জাস্ট আরেকটি স্টেটমেন্ট ইলস স্টেটমেন্টটা অ্যাড করব, এবং ইলস স্টেটমেন্টটা যখন হবে, মানে বাই ডিফল্ট অন্য কোনো পাইথন ব্যতীত অন্য কোনো ওয়ার্ড লিখলে আমাদেরকে ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড, জাস্ট এরকম আমাদের একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। আমি সেভ করলাম, সেভ করে যদি আমরা এখন রান করি, কোডটা আমরা রান করে দেখি, আমরা জাভা, এর আগে যখন জাভা দিয়েছিলাম শুধুমাত্র হ্যাপি কোডিং এসেছিল, আমরা যখন এখন জাভা দিব তখন আমাদেরকে দেখাচ্ছে ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড এবং হ্যাপি কোডিং। সো আমরা যদি আবার পাইথন দেই, পাইথন আমরা পি বড় হাতে যেহেতু দিয়েছি ক্যাপিটাল লেটার, পাইথন ইটসেলফ ইজ এ কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো সব জায়গায় কেস সেন্সিটিভ ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে আমরা পি স্মল অথবা যেখানে ক্যাপিটাল লিখবো সেখানে সেই কনভেনশনটা মেনটেন করব। সো আমরা পাইথন লিখে যখন ইন্টারপ্রেস করলাম তখন আমাদেরকে ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ডের জায়গায় আমাদের দেখাচ্ছে ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড হ্যাপি কোডিং। সো এভাবে ইফ ইলস এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হয় যখন আমরা এই কোডিং গুলো দেখছি। আমরা বেসিক বেসিক যখন আমরা জানবো তখন আমাদের অনেক বড় বড় প্রোগ্রামিং এ কিন্তু আসলে এই ধরনের কন্ডিশন গুলো আমরা ইউজ করে করে অনেক বড় বড় ধরনের সফটওয়্যার আমরা ডেভেলপ করি। এখন আমরা আমাদের আরেকটি স্টেটমেন্ট যেটা দেখব সেটা হচ্ছে ইফ ইল ইফ ইল ইফ। সো ইফ ইল ইফ, জাস্ট ইফ স্পেস কন্ডিশনটা আমরা দিব, কন্ডিশন স্টেটমেন্ট লেখার নিয়মটা আমরা দেখাচ্ছি, কন্ডিশন, দেন আমাদের স্টেটমেন্ট 1, আর ইল ইফ কন্ডিশন 2, আমরা এখানে কন্ডিশন 1 দিব, কন্ডিশন 2, তারপর কলন, স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। এভাবে আমাদের ইলিফ চলতে থাকবে। আমরা যদি বাই ডিফল্ট কোনো কিছু লিখতে চাই হ্যাপি কোডিং এর মতো এরকম, তো সেটাও সমস্যা নেই, সেটাও পসিবল। সো আমরা একটু দেখি কিভাবে একটা কমান্ড এক্সিকিউট করা হয়। যেমন ইফ আমরা দিয়েছি নেম, যদি পাইথন হয় সেক্ষেত্রে ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, আর ইল ইফ সেক্ষেত্রে আমাদের এখানে কন্ডিশন দিতে হবে নেম সমান সমান, যদি আমরা দিই জাভা ওয়েলকাম টু জাভা ওয়ার্ল্ড, আরেকটা আমরা দেব সি ওয়েলকাম টু সি ওয়ার্ল্ড। সো এরকম আমরা দিয়েছি, দেন হ্যাপি কোডিং। এভাবে আমরা কন্ডিশন, একাধিক কন্ডিশন ইউজ করে শুধু ইল ইফ দিয়ে আমরা প্রোগ্রাম রান এক্সিকিউট করতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমাদের ডিফল্ট যে ইলস কন্ডিশন সেটা ইউজ না করলেও হবে। আমরা এটা সেভ করি, সেভ করে প্রোগ্রামটিকে আমরা এক্সিকিউট করি। সো প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য পাইথন স্পেস টেস্ট পিওয়াই। সো আমরা লিখবো জাভা, যখন আমরা জাভা দিচ্ছি ওয়েলকাম টু জাভা ওয়ার্ল্ড। সো আবার যদি আমরা রেখে সি দিই ওয়েলকাম টু সি ওয়ার্ল্ড। একইভাবে আমরা যদি আবার প্রোগ্রামটিকে রান করে যদি আমরা পাইথন দিই পাইথন, সো আমাদেরকে ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড।
একইভাবে আবার যদি রান করে আমরা সি হ্যাশ যদি ইন্টার সি হ্যাশ দিই, সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র হ্যাপি কোডিং এটা রান করবে। দ্যাট মিনস আমাদের যখন এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে, পাইথন পেয়েছে, তখন আমার এই প্রোগ্রামটা এক্সিকিউট করেছে, এক্সিকিউট করে আমাদের বের হয়ে আসছে এই কোডিং এ, ব্লক থেকে বের হয়ে আমাদের এই কোডটা, স্টেটমেন্টটা এক্সিকিউট করেছে। একইভাবে যখন জাভা পেয়েছে, প্রথমে এখানে খুঁজেছে, এই কন্ডিশন ফুলফিল করেনি, দেন এখানে এসেছে, এখানে এসে যখন পেয়েছে জাভা, তখন এটা এক্সিকিউট করেছে, এক্সিকিউট করে আমাদের এই ফুল যেই ব্লকটা আছে, ব্লক থেকে ইফের যে ব্লকটা আছে, ব্লক থেকে বের হয়ে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করেছে। এভাবে আমরা একাধিক ইফ ইউজ করতে পারবো। আমরা চাইলে 100, 100, 1000, কোনো লিমিটেশন নেই পাইথনে, অনেক ইলিফ আমরা ইউজ করতে পারবো। এভাবে আসলে ইলিফ ইউজ করা হয়। সো ইফের সাথে আমাদের আরেকটি কন্ডিশন আমরা দেখেছিলাম, যে ইফ ইফ দেন ইলস, এ ধরনের একটা স্টেটমেন্ট আমরা দেখিয়েছিলাম। এই ক্ষেত্রে একই সেম, জাস্ট শুধুমাত্র লাস্টে আমরা যখন ইলস ইউজ করব, সেই ইলস এর সাথে কোনো ধরনের কন্ডিশন ইউজ করতে হয় না। এটা সরাসরি যদি আমাদের এই কন্ডিশনগুলো ফুলফিল না করে, সেক্ষেত্রে আমাদের ডিফল্ট যে অ্যাকশনটা থাকবে, সেই অ্যাকশনে রান এক্সিকিউট হবে, অ্যাকশনে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। সো আমরা প্রিন্ট ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড, আমরা এটা দিয়ে সেভ করলাম। সো প্রথমে আমরা ইফ শুরু করব, ইফ শুরু করার পর কন্ডিশন, দেন ইলিফ কন্ডিশন, ইফ আবার একাধিক ইলিফ থাকলে, একাধিক কন্ডিশন যদি থাকে, একাধিক ইলিফ ইউজ করব, এবং শেষে আমরা একটা ডিফল্ট অ্যাকশনের জন্য আমরা ইলস ইউজ করব, করে আমরা সেভ করব। সেভ করার পর আমরা যখন এই কমান্ডটা রান করব, রান করি, এখন সি হ্যাশ দেই। এর আগে আমরা যখন সি হ্যাশ দিয়েছিলাম, তখন আমাদেরকে শুধুমাত্র লাস্টের যে স্টেটমেন্টটা আছে, আমাদের যে ব্লক আছে, সেই ব্লকের বাইরে যে স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে দেখিয়েছে। এবার আমরা যদি সি হ্যাশ দিয়ে ইন্টার দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড হ্যাপি কোডিং, যেহেতু আমাদের এই কন্ডিশন একটাও ফুলফিল করেনি, যেহেতু এখানে সি হ্যাশ নেই, সুতরাং আমাদেরকে ডিফল্ট যে অ্যাকশনটা আছে, সেই অ্যাকশনটাকে প্রিন্ট করে দেন আমাদের ব্লক থেকে বের হয়ে ব্লকের বাইরে যে স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করেছে। আমার যদি এই স্টেটমেন্টটা নাও থাকে, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, আমি ডিলিট করে সেভ করছি। সেভ করে যদি আমরা রান করে একইভাবে সি হ্যাশ দিই, আমাদেরকে দেখাবে ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড। একইভাবে আমরা যদি পাইথন দিই, আমাদেরকে দেখাবে ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড। দ্যাট মিনস এই স্টেটমেন্ট এই ব্লকটাকে শুধুমাত্র এক্সিকিউট করবে। সো আমরা এখন আমাদের যে কন্ট্রোল ফ্লোর, যে কন্ডিশনাল স্টেটমেন্টের যে তিনটা ধাপ ছিল, যে তিনটা স্টেটমেন্ট, ইফ, ইফ এবং ইফ ইলিফ ইলস, আমরা মোটামুটি সবগুলো কভার করার চেষ্টা করেছি। এখন আপনাদের সুবিধার জন্য, সবার সুবিধার জন্য আমি কয়েকটি উদাহরণ, রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। আমরা প্রথম এক্সাম্পলটা দেখব, যে আমরা একটা ব্র্যান্ড নেম দিব, ব্র্যান্ড নেম, সে ব্র্যান্ড নেম থেকে বের করবে যেটা ইলেকট্রনিক্স নাকি এটা কোন কোন ক্যাটাগরিটা বের করবে। এটা আমাদের প্রায় প্রয়োজন হয়। যেমন আমরা প্রথমে একটা ব্র্যান্ড সমান সমান, আমরা এখানে একটা ইনপুট নিয়ে নিচ্ছি, ইনপুট ইন্টার ব্র্যান্ড, আমরা জাস্ট এরকম একটা রাখলাম, ইন্টার ব্র্যান্ড। ব্র্যান্ড দেওয়ার পর আমরা এখানে ইফ ব্র্যান্ড সমান সমান, যদি আমরা দিলাম ব্র্যান্ড যদি স্যামসাং হয়, স্যামসাং, দেন আমাদেরকে প্রিন্ট করবে, প্রিন্ট দিস ইজ অ্যান্ড্রয়েড ব্র্যান্ড, আমরা এরকম দিচ্ছি। দেন আমরা ইফ ব্র্যান্ড সমান সমান, আমরা যদি ধরি আইফোন, অ্যাপল ব্র্যান্ড,
এলজি যদি আমরা দেই সেক্ষেত্রে or এলজি print this is electronic brand আর বাই ডিফল্ট ইলস এর বাইরে যদি অন্য কোনো ওয়ার্ড কেউ টাইপ করে সেক্ষেত্রে আমাদের দিস ইজ আননোন ব্র্যান্ড। সো এভাবে আমরা একটা ব্র্যান্ড দিয়ে আমরা একটা তৈরি করলাম। সো আমরা যখন এই প্রোগ্রামটা রান করব, সো রান করার সময় আমরা যদি ব্র্যান্ড নেমটা স্যামসাং দিই, স্যামসাং, সো আমাদেরকে দেখাবে দিস ইজ অ্যান্ড্রয়েড ব্র্যান্ড। একইভাবে আমরা যদি আইফোন দিই আমাদেরকে বলবে দিস ইজ অ্যাপল ব্র্যান্ড। আর যদি এর বাইরে আমরা যদি ওয়ালটন দিই, ওয়ালটন, সেক্ষেত্রে বলবে দিস ইজ আননোন ব্র্যান্ড। সো এভাবে আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি করতে হয়, অনেক ধরনের প্রোগ্রামিং এভাবে আমাদের করতে হয়। সো আমরা একটা উদাহরণ দেখলাম ইফ, ইল, ইফিল সবকিছু দিয়ে। সো এখানে আমাদের ইফিলস এর আরো উদাহরণে যাওয়ার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমরা 4 ধরনের স্টেটমেন্ট লক্ষ্য করেছি। এক হচ্ছে সরাসরি ইফ দিয়ে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট করেছি। 2 নম্বরে আমরা ইফ এবং ইফের সাথে আমরা ইলস ইউজ করে, ইফের সাথে আমরা ইলস ইউজ করে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট করেছি। এবং আরেকটা আমরা দেখেছি ইফ, ইফের সাথে ইল ইফ, একাধিক ইল ইফ, এভাবে আমরা করেছি। আরেকটা আমরা দেখেছি ইফ, ইল ইফ এবং ডিফল্ট হিসেবে ইলস, যেটা আমরা এখনো দেখলাম। এই ধরনের আমরা এই 4 ধরনের কন্ডিশনে আমরা স্টেটমেন্টগুলো এক্সিকিউট করেছি। সো এই 4টা ধরন আমাদের মনে রাখলে আমাদের সাধারণত, এবং কিভাবে এই কমান্ডগুলো এক্সিকিউট করতে হয়, কন্ডিশনগুলো কিভাবে লিখতে হয়, এই জিনিসটা মনে রাখলে আমরা সব ধরনের প্রোগ্রাম এক্সিকিউট করতে পারবো। সব ধরনের প্রোগ্রামিং পাইথনে আমরা এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টে সব ধরনের প্রোগ্রামিং গুলো করতে পারবো। সো আমরা এখন একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে যে আমরা দুইটা ভ্যালুর মধ্যে বিগেস্ট একটা প্রোগ্রাম লিখবো, রাইট আ প্রোগ্রাম। এটা সাধারণত অনেক ছোটখাটো অনেক পরীক্ষা কিংবা অনেক ধরনের অ্যাপটিটিউড টেস্টে এই ধরনের পরীক্ষা আসে। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড বিগেস্ট বিগেস্ট নাম্বার নাম্বার এই ধরনের একটা প্রোগ্রাম। সো এই ধরনের প্রোগ্রামিং এর জন্য আমরা প্রথমে দুইটা, যেহেতু বিগেস্ট নাম্বার ফ্রম টু ভ্যালু, দুইটা ভ্যালু থেকে আমাদের বিগেস্ট নাম্বার বের করতে হবে। সো আমরা দুইটা ভ্যালুর জন্য দুইটা ভেরিয়েবল নেই। n1 সমান সমান, আমরা অলরেডি ইনপুট ক্লাসে আমরা দেখেছিলাম যে ইনপুট স্টেটমেন্টে ইন্টিজার দিয়ে যখন আমরা কিবোর্ড থেকে যখন একটা ভ্যালু এন্ট্রি করা হয় সেটা বাই ডিফল্ট স্ট্রিং আকারে কিবোর্ড সেটাকে এন্ট্রি করে। এবং যখন আমরা অটোমেটিক্যালি ইন্টিজার ইনপুটের আগে যদি একটা ইন্টিজার দিয়ে অটোমেটিক্যালি ইন্টিজারে কনভার্ট করে নেই সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়ে যাবে। সো ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার, আমরা এটা কলন দিই এবং ব্র্যাকেট ক্লোজ করলাম, প্যারেন্থেসিস ক্লোজ করলাম। n1 একটা ভ্যালু নিব এবং n2 আমরা আরেকটা ভ্যালু নিব, আমরা এখানে লিখে দিব সেকেন্ড নাম্বার। সো এখন ইফ কন্ডিশন আমরা ইউজ করব। ইফ যদি n1 ইজ গ্রেটার দেন n2 দেন কলন প্রিন্ট আমরা এখানে দিতে পারি বিগেস্ট বিগেস্ট নাম্বার। আউটপুট স্টেটমেন্টে আমরা দেখেছিলাম যে প্রিন্টের ক্ষেত্রে আমরা একাধিক আর্গুমেন্ট কিভাবে প্রিন্ট করি, প্রিন্টের ক্ষেত্রে কিভাবে আমরা এই ভ্যালুকে পাস করি প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে, ওই আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। সো আমরা বিগেস্ট নাম্বার ইজ, যেহেতু এখানে আমরা বলেছি n1 ইজ গ্রেটার দেন 2 যদি হয় সেক্ষেত্রে বিগেস্ট নাম্বার আমাদের এখানে n1। সো আমরা
n1। আর সেক্ষেত্রে আর যদি এটা না হয় দেন সেক্ষেত্রে আর কন্ডিশন লেখার দরকার নেই, যেহেতু দুইটা ভ্যালু n1 যদি বড় না হয় তাহলে n2, সেক্ষেত্রে n2 হবে আমাদের বিগেস্ট নাম্বার। সো প্রিন্ট n2। সো আমরা এটা সেভ করলাম। সেভ করে আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, ফার্স্ট নাম্বার আমরা দিচ্ছি 11 এবং সেকেন্ড নাম্বার দিচ্ছি আমাদের 12, এবং এখানে আহ, বলছে বিগেস্ট নাম্বার ইজ 12, দ্যাটস রাইট। একইভাবে আমরা যদি ফার্স্ট নাম্বার 12 এবং সেকেন্ড নাম্বার 9 দেই, আমাদেরকে ফার্স্টের ভ্যালু বিগেস্ট নাম্বার ইজ 12। তো এভাবে আমরা দুটো ভ্যালু থেকে বিগেস্ট নাম্বার বের করতে পারি। এভাবে আমরা তিনটা ভ্যালু থেকেও বিগেস্ট নাম্বার বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে তিনটা ভ্যালু থেকেও কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি। সেক্ষেত্রে আমাদেরকে ইফ এর সাথে একটা ইফ কন্ডিশনটা অ্যাড করতে হবে। সো আমরা n3 থার্ড নাম্বার, সো n1 ইজ গ্রেটার দেন n2, এন্ড এখানে এন্ড কন্ডিশন, এন্ড এর মাধ্যমে আমাদেরকে দুইটা কন্ডিশন পাস করতে হবে, যেহেতু n1 n2 থেকেও বড় হতে হবে এবং n3 থেকেও বড় হতে হবে। সো ইজ গ্রেটার দেন n3, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে বিগেস্ট নাম্বার ইজ n1। সো এরপর আমরা আরেকটা কন্ডিশন লিখবো, ইফ the n2 is greater than n3 হয়, দেন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে n2 প্রিন্ট বিগেস্ট নাম্বার ইজ n2, এবং ফাইনালি ইলসে বিগেস্ট নাম্বার n3। আমরা এটা সেভ করলাম। সেভ করে আমরা যখন রান করব, আমরা প্রোগ্রামটি রান করছি, আমরা ফার্স্ট নাম্বার দিচ্ছি 10, 20, থার্ড নাম্বার দিচ্ছি 30। সো আমাদেরকে বিগেস্ট নাম্বার 30। একইভাবে আমরা যদি 10, 30, 20 দিই, আমাদেরকে বিগেস্ট নাম্বার 30। এভাবে আমাদের তিনটা ভ্যালু থেকে যেরকম বের করেছি, আমরা একাধিক নাম্বার থেকেও এভাবে আমরা বিগেস্ট নাম্বার বের করতে পারবো। এভাবে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা ইফ এলস এর মাধ্যমে চেষ্টা করে দেখব নিজেরা নিজেরা। একইভাবে আমরা যদি স্মলেস্ট নাম্বার খুঁজতে যাই, একইভাবে জাস্ট আমাদের এই সিম্বলটাকে চেঞ্জ করে স্মলার চিহ্ন দিলে আমরা কিন্তু স্মলার নাম্বার বের করতে পারবো। সো আমি আর দুইটা প্রোগ্রাম দেখিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করব। আমাদের আরেকটি রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড অড অ্যান্ড ইভেন নাম্বার কিভাবে বের করতে হয়, অড অ্যান্ড ইভেন নাম্বার, এটা আমরা ইফ এলস এর মাধ্যমে কিভাবে বের করব সেটা আমরা দেখছি। তো সেক্ষেত্রে আমাদের একটি নাম্বার, কিবোর্ড থেকে একটি নাম্বারই আমরা নিব n1, নেওয়ার পরে দেন আমরা আরেকটা ভেরিয়েবল দেই, রিমাইন্ডার। রিমাইন্ডার নিলাম n1, এরপরে আমাদের পার্সেন্টেজ যে চিহ্নটা, এটা হচ্ছে রিমাইন্ডার চিহ্ন। এটা দিয়ে যেটা হয় যে 2 দিয়ে যদি পার্সেন্টেজ চিহ্নের মাধ্যমে যে রিমাইন্ডারটা বের করব, 2 দিয়ে যদি এটার ভাগশেষটা 0 হয় সেক্ষেত্রে হবে আমাদের পজিটিভ নাম্বার, আর যদি 0 না হয় সেক্ষেত্রে হবে আমাদের ইভেন নাম্বার, আর যদি 0 না হয় সেক্ষেত্রে আমাদের অড নাম্বার হবে। সো আমরা এই ক্ষেত্রে ইফ rem সমান সমান 0, সেক্ষেত্রে আমরা n1 ইজ ইভেন নাম্বার আমরা এভাবে প্রিন্ট করতে পারি। ইলস ইলস অড নাম্বার। সো এটা সেভ করলাম। সেভ করে আমরা যদি এখন রান করি, সো আমরা একটা নাম্বার দিচ্ছি 27,
এন্টার প্রেস করলাম, 27 ইজ অড নাম্বার। একইভাবে আমরা যদি 24 ইভেন নাম্বার, 0 ইভেন নাম্বার। সো যেহেতু এখানে 0 ইভেন নাম্বার হয়েছে, সো আমাদেরকে এখানে, সো 0 কে যখন আমরা অমিট করতে যাব তখন আমাদেরকে একটা আরেকটা ইফ কন্ডিশনে, ইফ n ইজ নট n1 ইজ নট ইজ ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। দেন আমাদের ইফের ভিতরে এই ইফ ইলস কন্ডিশনটা আমাদের অ্যাড অ্যাড করতে হবে। আর জেনারেলি আমরা একটা ইলস কন্ডিশন আরেকটা আমরা ইউজ করব, প্রিন্ট নাম্বার মাস্ট বি বি 0, আমরা এটা দিয়ে দিতে পারি। সো আমরা এটা সেভ করি, সেভ করে আমরা যখন রান করব প্রোগ্রামটা, আমরা এখন 0 যখন দেই তখন আমাদেরকে নাম্বার মাস্ট নট বি 0। 23 অড নাম্বার, দেন আমরা যখন 12 ইভেন নাম্বার। সো এভাবে আমরা অড ইভেন নাম্বার প্রিন্ট করতে পারি এবং একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন আমরা এভাবে ইউজ করতে পারি। তো একটা কন্ডিশনের ভিতরে যখন আরেকটা কন্ডিশন এরকম ইউজ করবো, এটাকে বলা হয় নেস্টেড নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো আমাদের লাস্ট আরেকটি উদাহরণ আমরা দেখাবো, সেটা হচ্ছে যে আমরা কিবোর্ড থেকে প্রেস করব 0, আমাদের দেখাবে হচ্ছে কথায় দেখাবে 0, 1 প্রেস করব, এভাবে 1 থেকে 9 পর্যন্ত আমরা এটা দেখব, দেখে আমাদের প্রোগ্রাম আজকের এই ক্লাসটা শেষ করব। রাইট এ প্রোগ্রাম টু শো ইংলিশ ওয়ার্ড ফ্রম ডিজিট, আমরা এরকম একটা দিলাম ডিজিট। সো এর জন্য আমাদের প্রথমে একটা ভ্যালু ইনপুট করতে হবে, আমরা ধরলাম n1 আমরা ইনপুট করে নিচ্ছি ইন্টিজার হিসেবে। দেন ইফ কন্ডিশন আমরা ইউজ করব, এটা খুবই সিম্পল। ইফ n সমান সমান যদি 0 হয়, সো আমি প্রোগ্রাম করার আগে অনেকেই আমরা ধরে নিয়েছি এটা কিভাবে করতে হবে, আমরা অলরেডি জেনে গেছি কিভাবে, জাস্ট 0 0। ইফ n1 সমান সমান 1, সেই ক্ষেত্রে প্রিন্ট 1। আমি দ্রুত করার জন্য আমি বাকি লাইনগুলো কপি পেস্ট করে দিচ্ছি এবং স্কিপ করে যাচ্ছি। সো আমি এটা দ্রুত করার জন্য আমি স্কিপ করে আমি লাইনগুলো লিখে ফেলেছি। জাস্ট একইভাবে ইফ ইলিফ দিয়ে n1 1 হলে প্রিন্ট 1, 2 হলে 2, 3, 4, 5 এভাবে 9 পর্যন্ত আমরা লিখলাম, এবং ইলস যদি এর বাইরে কোনো সংখ্যা দেয় সেক্ষেত্রে আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে, প্লিজ ইন্টার ডিজিট বিটুইন 0 to 9। সেভ করলাম, সেভ করে এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখছি। সো আমরা একটা পাইথন, আমরা একটা কোডিং আমরা ইন্টার দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদেরকে একটা এরর দিচ্ছে, বিকজ আমরা যখন ইন্টেজার করেছিলাম, ইন্টেজার এখানে কনভার্ট করেছিলাম, তখন ইন্টেজারকে কনভার্ট করতে পারিনি, এজন্য এই এররটা দিচ্ছে। আমাদের এই এররটাকে হ্যান্ডেলিং করার জন্য এক্সেপশন আছে, আমরা এটা পরবর্তী ক্লাস, এক্সেপশনের ক্লাস যখন করব তখন আমরা এটা দেখব। সো এখানে যখন আমরা অন্য একটা ভ্যালু দেবো 10, আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর আমাদেরকে এখানে বলবে প্লিজ ইন্টার ডিজিট বিটুইন 0 to 9। সো আমরা যখন এখানে 0 প্রেস করব তখন আমাদেরকে 0, একইভাবে আমরা যখন এখানে 5 প্রেস করব আমাদের 5। সো এভাবে প্রোগ্রামগুলো লেখা হয়। এছাড়াও আপনাদের সুবিধার্থে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের যখন দেখা যাচ্ছে কখনো ব্যাংকিং অ্যাকাউন্ট, যখন আমরা ব্যাংকিং সফটওয়্যার তৈরি করি তখন দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা ভ্যালু আমরা লিখেছিলাম, সাপোজ 25,
তখন যাতে আমাদের কথায় এখানে 25 আসে, সেটার জন্য আসলে প্রোগ্রামিংটা খুবই সহজ। এটা যদি আমার এই ক্লাস কেউ ফলো করেন, ফলো করার জন্য আমি জাস্ট একটা ক্লো বলে দিচ্ছি, সেই ক্লো অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে হবে। আর যদি কেউ এটা সলভ করতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রোগ্রামিং এর এই কোডটা শেয়ার করবেন। প্রথমে আমরা একটা ভ্যালু নেব, যেহেতু আমাদের 1 2 3 4 5 6 এখান থেকে 9 পর্যন্ত, 9 10 11 12 13 এটা আলাদা ধারার। 19 পর্যন্ত, সেহেতু আমরা 19 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেটা আমরা একটা এন ওয়ান আমরা এটা নিয়ে নিব আর কি। এবং 19 এর পর থেকে যেটা আছে 20-র পরে 21 2 3 মানে জাস্ট 20 যদি আমরা লিখি, সেই 20-র সাথে আবার 1 2 3 এটা রিপিট হচ্ছে, 30-র সাথে আবার 1 2 3 রিপিট হচ্ছে। সো আমরা 20 30 40 50 60 70 80 90 এটা আমরা আরেকটা ভেরিয়েবলে নিব। নেওয়ার পরে দেন আমরা একটা ভ্যালু ইনপুট করব N1 কিবোর্ড থেকে। নেওয়ার পরে আমরা যদি n 0 হয় তাহলে আউটপুটটা 0 হবে, আর যদি n 19 এর সমান অথবা ছোট হয় সেক্ষেত্রে আমাদেরকে এক এক নম্বর যে ভেরিয়েবলটা নিয়েছি সেই 1 নম্বর ভেরিয়েবল থেকে আউটপুটটা নিয়ে আসবে। আর যদি 19-এর চেয়ে বড় হয়, 19 থেকে বড় হয় এবং 99-এর চেয়ে যদি ছোট হয়, যেহেতু আমরা 19 পর্যন্ত লিখেছি, 99 থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের আউটপুটটা দুইটা ক্যাটাগরিতে নিবে। একটা হচ্ছে প্রথমে এনটাকে আমরা ফ্লোর ডিভিশন করে 10 দিয়ে ভাগ করে নিব, সেখান থেকে আমাদেরকে 1 2 3 4 5 9 পাবে। এবং সেই সাথে আমাদের সেখান থেকে আমরা ভাগ করে নেওয়ার পর আমার 1 2 3 এরকম যেটা আসবে সেখান থেকে আমরা 20 30 40 এটা নিয়ে নিব, এবং প্লাস আরেকটা আমরা আহ, এখানে রিমাইন্ডার করব মডুলার দিয়ে যখন 10 দিয়ে রিমাইন্ডার করবো তখন 1 2 3 4 এরকম পেয়ে যাব। পাওয়ার পরে যখন আমরা ভ্যালুটা প্রিন্ট করব তখন কিন্তু আমাদের ওই 91 21 23 এরকম আমাদের প্রিন্ট করে দেখাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা এটা সলভ করতে পারবেন বেটার কোডটা শেয়ার করবেন, আর যদি কারো প্রয়োজন মনে হয় যে এই কোডটাও দেখানো, সেক্ষেত্রে আমি দেখাবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে বাকি যেই স্টেটমেন্ট গুলো আছে, যে ট্রান্সফার স্টেটমেন্ট এবং ইটারেটিভ স্টেটমেন্ট, এটা কভার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।